স্যার গুড মর্নিং এভরিওয়ান। আজ আমার প্রেজেন্টেশনের যে টপিকটা আছে তার সেটি হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং, অর্থাৎ শিক্ষাদান পদ্ধতিকে কি কি উপাদান প্রভাবিত করে, অর্থাৎ শিক্ষাদান পদ্ধতি কি কি উপাদান দ্বারা প্রভাবিত হয় সেই নিয়ে আজকে আমার প্রেজেন্টেশন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা বলি যে শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া, আমরা সকলে জানি। অর্থাৎ এই দ্বিমুখী প্রক্রিয়ায় কিছু উপাদান যেমন শিক্ষকের দিক থেকে থাকে, কিছু উপাদান তেমনি ছাত্র বা ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর দিক থেকে থাকে, কিছু উপাদান এনভায়রনমেন্ট বা পরিবেশের দিক থেকেও থাকে। তো আমরা জানি যে শিক্ষাদান পদ্ধতি মূলত 6টি স্তম্ভের উপর বা 6টি পিলারের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। তাহলে প্রথম পিলার হচ্ছে যে টিচার, অর্থাৎ যিনি শিক্ষা দান করেন বা যার কাছ থেকে শিক্ষার্থীরা শিক্ষা পায় তিনি। এর পরের যে স্তম্ভ হচ্ছে সেই স্তম্ভ হচ্ছে লার্নার বা শিক্ষার্থী, অর্থাৎ যারা শিক্ষা গ্রহণ করে টিচারদের কাছ থেকে। তারপরের পিলার হচ্ছে সাপোর্ট মেটেরিয়াল, অর্থাৎ আজ মডার্ন যুগে শুধুমাত্র শিক্ষকের মুখের কথা নয়, এখন লেকচার মেথডের সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু সাপোর্ট মেটেরিয়াল বা টিএলএম যাকে আমরা বলি, টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ চার্ট হতে পারে, মডেল হতে পারে, পিপিটি হতে পারে, ভিডিও, ফটো, নানা রকম জিনিসপত্র যা শিক্ষাদানের উপযোগী বস্তু হিসেবে ব্যবহৃত হয়, সেই সব জিনিসগুলো। এর পরের স্তম্ভ হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ কোন পরিবেশে আমরা শিক্ষা দিচ্ছি বা কোন পরিবেশে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে সেই পরিবেশটা, সেটা ইন্টারনাল পরিবেশ অর্থাৎ ক্লাসরুমের ভিতরের ইনফ্রাস্ট্রাকচার বা এইরকম পরিবেশ হতে পারে, রুল রেগুলেশনস হতে পারে, তাছাড়া এক্সটার্নাল পরিবেশ, বাইরের পরিবেশ, বাহ্যিক পরিবেশ, সেগুলো হতে পারে। এবং তারপরে ইনস্টিটিউশন, অর্থাৎ কোন প্রতিষ্ঠান সেই শিক্ষা, কোন প্রতিষ্ঠানে সেই শিক্ষা দেওয়া হচ্ছে, বা কিছু প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম কানুন বা রুল রেগুলেশনস থাকে, আমরা সকলেই জানি। তো সেই রুল রেগুলেশনস কিভাবে শিক্ষাদানের পদ্ধতিকে প্রভাবিত করে বা শিক্ষাদানে কিভাবে এফেক্ট ফেলে তার যে বিষয়বস্তু সেটা। এবং লাস্টলি হচ্ছে ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস, অর্থাৎ কি কি ফেসিলিটিস তার মধ্যে থাকে, যেমন ল্যাব হতে পারে, লাইব্রেরি হতে পারে, এবং তার মধ্যে কি কি ইনস্ট্রাকশন থাকে, কি কি রুল রেগুলেশনস থাকে, সেইগুলি সম্পর্কে আমরা বিষয় বিস্তৃতভাবে জানব। তাহলে আমরা যদি প্রথম স্তম্ভের দিকে আসি বা প্রথম স্তম্ভের দিকে এগোই, তাহলে প্রথমে হচ্ছে টিচার রিলেটেড ফ্যাক্টরস, অর্থাৎ শিক্ষক সম্বন্ধিত তথ্য বা শিক্ষক সম্বন্ধিত উপাদান। তাহলে একজন শিক্ষক শিক্ষাদানের প্রধান কাণ্ডারি বা প্রধান ভূমিকা হিসেবে কাজ করেন। তো শিক্ষক রিলেটেড যে তথ্য বা যে ফ্যাক্টর বা যে উপাদানগুলো যা টিচিংকে প্রভাবিত করে, তাদের মধ্যে প্রথম হচ্ছে সাবজেক্ট নলেজ, অর্থাৎ সেই শিক্ষকের বিষয়গত জ্ঞান বা সাবজেক্ট নলেজ। অর্থাৎ একজন শিক্ষকের যদি তার বিষয়ের উপর জ্ঞান বা বিষয়ের উপর জ্ঞানের গভীরতা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে তার পক্ষে একজন শিক্ষার্থীকে সম্পূর্ণ শিক্ষা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ একজন শিক্ষকের সাবজেক্ট নলেজ পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, এবং তার পর্যাপ্ত পরিমাণ নলেজটা একজন শিক্ষার্থীর ওপর বা একজন শিক্ষাদানের যে পদ্ধতি তার উপর একটি গভীরভাবে প্রভাব ফেলে। দ্বিতীয়ত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার্স, অর্থাৎ একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে কিভাবে বুঝছেন, বা আমরা জানি প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদা, তাদের আইকিউ আলাদা, তাদের প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সটাকে একজন শিক্ষক কিভাবে বুঝছেন এবং সেই ডিফারেন্সটাকে একজন শিক্ষক বুঝে কিভাবে তার ওপর বা তার সেইভাবে তার বেসিসে কিভাবে শিক্ষাদান করছেন, তার একটি যে প্রসেস বা তার যে প্রভাব তার শিক্ষাদানের মধ্যে দেখা যায়। তৃতীয়ত হচ্ছে টিচিং স্কিলস, অর্থাৎ শুধুমাত্র মুখে বললে বা শুধুমাত্র লেকচার মেথড বা টিএলএম ইউজ করলেই হবে না। কিছু কিছু স্কিলস বা কিছু কিছু দক্ষতার মাধ্যমে, অর্থাৎ একটি বিষয়কে সম্পূর্ণভাবে একটি শিক্ষার্থীর কাছে উপস্থাপনা করার জন্য কিছু স্কিলসের প্রয়োজন হয়, কিছু দক্ষতার প্রয়োজন হয়, এবং সেই দক্ষতা যদি একজন শিক্ষক সঠিকভাবে ব্যবহার করতে পারেন বা একজন শিক্ষক যদি সেই দক্ষতাকে ঠিক জায়গায় ঠিক পরিমাণে ব্যবহার করতে পারেন এবং নানা রকম পদ্ধতির মাধ্যমে ব্যবহার করতে পারেন, তাহলে তার প্রভাব শিক্ষাদানের মধ্যে একটু শিক্ষাদানটা ত্বরান্বিত হয় এবং শিক্ষাদানের মধ্যে তার প্রভাব দেখা যায়। চতুর্থত অ্যাপ্রোচেবিলিটি, অর্থাৎ একজন শিক্ষার্থী
কোনোরূপ দ্বিধা ছাড়া বা কোনোরূপ ভয় ছাড়া কোনো টিচারকে কিভাবে অ্যাপ্রোচ করছে, কোনো সমস্যা নিয়ে আসছে, কোনো সমস্যা জানাতে আসছে বা কোনো তার প্রবলেমের কথা কিছু বলছে টিচারকে, এবং তাতে সে টিচারের সঙ্গে একটি বন্ধুত্বসুলভ সম্পর্ক স্থাপন করতে পারছে, এটিকে আমরা অ্যাপ্রোচেবিলিটি হিসেবে বলতে পারি, এবং এটি একটি শিক্ষাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে। পঞ্চমত, বিহেভিয়ার অ্যান্ড পার্সোনালিটি, এটা অনেকটা অ্যাপ্রোচেবিলিটির মতনই। অর্থাৎ একজন শিক্ষকের বিহেভিয়ার বা তার ব্যক্তিত্ব বা তার ব্যবহার একজন স্টুডেন্টের প্রতি, একজন শিক্ষার্থীর প্রতি কীরূপ হবে, অর্থাৎ একজন শিক্ষক ক্লাসরুমে বা ক্লাসরুমের বাইরেও একজন শিক্ষার্থীর সঙ্গে কিভাবে মার্জিত ব্যবহার এবং তার যে ব্যক্তিত্বের যে প্রকাশ, তার উপর একজন শিক্ষার্থীর পড়ার দিক থেকে মনোভাব এবং শিক্ষকের উপর তার মনোভাব জন্মায়, এবং সেই মনোভাব থেকে তার পড়াশোনার প্রতি একটি উৎসাহ গড়ে ওঠে, এবং সেটিও একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে শিক্ষণ পদ্ধতি। সবসময় মেন্টাল হেলথ বা একজন টিচারের, একজন শিক্ষকের মানসিক অবস্থা বা মানসিক কন্ডিশন কীরূপ রয়েছে, এবং সে ধৈর্য বা রাগ ইত্যাদি, মানে এই উপাদানগুলির যে মানসিক অবস্থার উপাদান, সেইগুলির সম্বন্ধে কতটা ভালোভাবে বা কতটা অন্যভাবে একজন শিক্ষার্থীর কাছে তার শিক্ষাদান পদ্ধতি গড়ে উঠাতে পারছেন, তার উপর এই শিক্ষাদান পদ্ধতি নির্ভর করে। এবং লাস্টলি হচ্ছে ডিসিপ্লিন, একজন শিক্ষকের ব্যক্তিগত জীবনে শৃঙ্খলাবদ্ধ বা একজন ব্যক্তিগত জীবনে নিয়মানুবর্তিতা কতটা এফেক্ট ফেলে শিক্ষাদানের উপর, তা আমরা দেখব। এরপর লার্নার রিলেটেড ফ্যাক্টরস, অর্থাৎ শিক্ষকের দিক থেকে যেমন কিছু উপাদান থাকে, তেমনি শিক্ষার্থীর দিক থেকেও কিছু উপাদান থাকে। যেমন প্রথম হচ্ছে লার্নার্স ওয়েলবিং, অর্থাৎ একজন শিক্ষার্থীর মানসিক এবং শারীরিক সুস্থতা বা মানসিক এবং শারীরিক অবস্থা কেমন রয়েছে, তার উপর তার পড়াশোনার গতি ত্বরান্বিত হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি ভালো না থাকে, অর্থাৎ মানসিক দিক থেকে বা শারীরিক থেকে ভালো না থাকে, তাহলে তার পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাবে এবং সেটি শিক্ষাদান পদ্ধতিতে ব্যাঘাত ঘটাতে পারে। অর্থাৎ লার্নার্স ওয়েলবিং ইজ অলসো এ ফ্যাক্টরস। তারপরে হচ্ছে লার্নার্স পোটেনশিয়াল, অর্থাৎ আমরা জানি প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যেই কিছু কিছু ভালো গুণ, কিছু কিছু পোটেনশিয়াল থাকে। তো সেই পোটেনশিয়ালগুলোকে একজন শিক্ষক খুঁজে বের করতে পারলে এবং সেই বেসিসে তাকে শিক্ষাদান করলে তার একটি গুরুত্বপূর্ণ প্রভাব তার শিক্ষাদান পদ্ধতির মধ্যে দেখা যায়। তৃতীয়ত, অ্যাসপিরেশন অ্যান্ড মোটিভেশন, অর্থাৎ একজন স্টুডেন্ট তার জীবনের প্রতি যে মোটিভেশন বা তার একটি শিক্ষার প্রতি যে মোটিভেশন, সেটি কতটা, এবং সেই মোটিভেশনটা তার নিজস্ব আছে বা শিক্ষক তার মধ্যে সেই মোটিভেশনটা তৈরি করতে পারছেন কিনা, সেই মোটিভেশনের উপর তার পড়াশোনার গতি বা তার শিক্ষার্থীর যে জ্ঞান লাভের গতি তা ত্বরান্বিত হয়। অর্থাৎ শিক্ষক এই অ্যাসপিরেশন আর মোটিভেশন, এই জিনিসটাও একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে শিক্ষাদানের পদ্ধতি হিসেবে। চতুর্থত, লাইফ গোলস, অর্থাৎ লাইফ গোলস বলতে শিক্ষার্থীর জীবনে যদি কোনো উদ্দেশ্য থাকে বা জীবনে যদি কোনো এম থাকে, তার শিক্ষার্থীর সেই পড়াশোনার গতিকে ত্বরান্বিত করা, অর্থাৎ সেই উদ্দেশ্যর দিকে সে এগিয়ে যায় এবং তার পড়াশোনা আস্তে আস্তে পড়াশোনার প্রতি মনোযোগী হতে থাকে, এবং এটি শিক্ষাদানের পক্ষে অধিকতর সহজ হয়ে যায়। একজন শিক্ষকের কাছে তার শিক্ষাদান পদ্ধতি অধিকতর সহজ হয়। এবং লাস্টে, রেডিনেস অ্যান্ড ডিটারমিনেশন, অর্থাৎ একজন শিক্ষার্থী সে মানসিকভাবে কতটা প্রস্তুত একটা নতুন কিছু টপিকের সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য, তাকে আমরা রেডিনেস এবং ডিটারমিনেশন বলছি। অর্থাৎ সে ওই টপিকটার ব্যাপারে কতটা প্রস্তুত এবং সে কতটা ভালোভাবে সেই জ্ঞানটা আহরণ করতে চায়, এবং তার ফলে শিক্ষাদান পদ্ধতি শিক্ষকের কাছে সহজ হয়ে দাঁড়ায়। এরপর আমরা যদি তৃতীয় স্তম্ভের দিকে আসি, তাহলে সেটি হচ্ছে সাপোর্ট মেটেরিয়াল রিলেটেড ফ্যাক্টর। অর্থাৎ আমরা বললাম যে আজকালকার মডার্ন যুগে শুধুমাত্র শিক্ষকের মুখের কথা নয়, এবং শুধুমাত্র মুখের কথা অর্থাৎ লেকচার মেথডের সঙ্গে সঙ্গেও আমাদের এখন নানা রকম টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করতে হয়। একজন শিক্ষক যদি সঠিকভাবে টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করেন এবং টিচিং লার্নিং মেটেরিয়ালসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি সেরকমভাবে ভালো হয়, তাহলে একটি শিক্ষাদান পদ্ধতিতে তার একটি গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। এবারে এই সাপোর্ট মেটেরিয়ালসের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যাক্সেসিবিলিটি ফর ডাইভার্স নিড, যেমন একটি
গুরুত্বপূর্ণ বা একটি টপিককে পড়ানোর জন্য কত রকমভাবে আমরা টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করতে পারি বা কী কী টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করতে পারি বা কোন কোন স্টুডেন্টের জন্য কোন কোন টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজফুল তা আমাদের শিক্ষকদেরকে নির্ধারণ করতে হবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে টিচিং প্রসেসে। তারপর হচ্ছে কোয়ালিটি, রেলিভেন্স, ভ্যারাইটি অ্যান্ড ইন্টারেক্টিভিটি, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালসের যে কোয়ালিটি বা গুণগত মান এবং এই মডার্ন কারিকুলাম বা মডার্ন সিলেবাসের সঙ্গে যার রিলিভেন্স অর্থাৎ প্রাসঙ্গিকতা তা যেন থাকে, অর্থাৎ প্রাসঙ্গিক না হলে সেই তার কোয়ালিটি বা তার গুণগত মান টিচিং লার্নিং মেটেরিয়ালে থাকবে না এবং পড়ানোর যে টিচিং শিক্ষাদান পদ্ধতি তার গুণগত মানও সমানুপাতিক হারে কমবে। এবং তারপরে অথেন্টিসিটি অ্যান্ড ডাইভার্সিটি, অর্থাৎ সেই যে টিচিং লার্নিং মেটেরিয়ালের নির্ভরযোগ্যতা এবং সত্যতা কতটা তার উপরেও আমাদের শিক্ষক যারা আছেন তাদের নজর রাখতে হবে। এবং লাস্টলি ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টিভিটি, অর্থাৎ আমরা জানি যে শিক্ষা একটি বহমান প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। এটি প্রতি মুহূর্তে কিছু জিনিস সবসময় অ্যাড হতে থাকে, প্রত্যেক যত দিন যে তত আমাদের কিছু জিনিস অ্যাড হতে থাকে এবং নতুন নতুন জিনিস যাতে শিখতে পারি। এবং আমাদের টিচিং লার্নিং মেটেরিয়ালটা সেইরকমভাবে একজন শিক্ষককে তৈরি করা উচিত যাতে তার মধ্যে একটি ফ্লেক্সিবিলিটি থাকে, অর্থাৎ আমরা যদি ভবিষ্যতেও চাই ইন ফিউচার আমরা সেটাকে তার সেই সময়ের মতন করে আমরা যাতে চেঞ্জ করতে পারি এবং সেই সাপোর্ট মেটেরিয়ালটা যাতে রেলিভেন্ট হয়। এরপর তাছাড়া আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন ইজ অফ ইউজ অ্যান্ড নেভিগেশন, অর্থাৎ কোনো কিছু টিচিং লার্নিং মেটেরিয়াল নেভিগেশন আমরা কতটা সুবিধাভাবে মানে কতটা সহজভাবে আমরা সেটাকে ইউজ করতে পারছি। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকও কতটা সহজভাবে সেই টিচিং মেটেরিয়ালটাকে ইউজ করতে পারছেন এবং তার উপর শিক্ষাদানের যে পদ্ধতি তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকেন্ড হচ্ছে ফিডব্যাক মেকানিজম, এটি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস, অর্থাৎ এখানে একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী শিক্ষককে ফিডব্যাক দেবেন যে একজন শিক্ষক কোনো টপিক কতটা মানে কোনো টপিকের কোনো জায়গা হয়তো বোঝাতে মানে ঠিকভাবে বোঝাতে পারেননি বা হয়তো কোনো বোঝানোর কোনো কিছুতে প্রবলেম আছে, সেই ফিডব্যাকটা একজন স্টুডেন্ট একজন টিচারকে দেবে এবং টিচার যদি পজিটিভলি সেটা গ্রহণ করেন এবং তারপর তাকে আবার মডিফাই করে আবার নতুনভাবে শেখান, তাহলে সেই উপাদানটি একটি শিক্ষণ পদ্ধতিতে বা শিক্ষাদান পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর ইন্টিগ্রেশন উইথ টিচিং মেথড অ্যান্ড টিচার ট্রেনিং অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ আমরা জানি যে অনেক রকম ভ্যারিয়াস কাইন্ড অফ টিচিং মেথড আছে। সেই মেথডগুলো যেমন গ্রুপ ডিসকাশন, ব্রেনস্টর্মিং, তাছাড়া আরও নানা রকম মেথডগুলো, এগুলোকে একসঙ্গে ইন্টিগ্রেট করে যখন যতটা প্রয়োজন ততটা দিয়ে আমাদের একটা শিক্ষার্থীকে বোঝানোর দরকার এবং তার জন্য প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রচুর প্রয়োজন। এবং সেই ট্রেনিং বা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যদি ঠিকভাবে সেই জিনিসগুলোকে ইউজ করতে পারেন একটা ক্লাসরুমের মধ্যে, তাহলে তার প্রভাব তার শিক্ষাদানের মধ্যেও দেখা যায়। এরপর আমরা আসছি লার্নিং এনভায়রনমেন্ট রিলেটেড ফ্যাক্টরস, অর্থাৎ আমরা শিক্ষাদানের যে পরিবেশ তার মধ্যে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টিচিং অ্যাপ্রোচ এবং ক্লাসরুম ফ্যাক্টর। টিচিং অ্যাপ্রোচ এবং টিচিং অ্যাপ্রোচের মধ্যে আছে অথরিটেটিভ টিচিং স্টাইল, অর্থাৎ টিচার কিভাবে পড়াচ্ছেন, স্নেহের সাথে পড়াচ্ছেন নাকি ডমিনেন্সের সাথে পড়াচ্ছেন তা নির্ভর করে। এফিসিয়েন্ট ক্লাসরুম ম্যানেজমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ ক্লাসরুমের কিছু রুলস রেগুলেশনস আছে, সেইগুলো রুলস রেগুলেশন বেঁধে একটা ক্লাসরুমকে কীভাবে ম্যানেজ করছেন এবং কীভাবে একজন শিক্ষার্থীকে রিইনফোর্সমেন্ট অর্থাৎ উৎসাহ দান করছেন তা নির্ভর করছে। এবং পজিটিভ রিলেশনশিপ অ্যান্ড টিম ওয়ার্ক, অর্থাৎ একজন শিক্ষার্থীর সঙ্গে একজন শিক্ষকের এবং শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কীভাবে একটা পজিটিভ রিলেশনস বা সুসম্পর্ক থাকে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ক্লাসরুম ফ্যাক্টরসের দিকে আমরা যদি নজর দিই তাহলে ক্লাসরুম ফ্যাক্টরসের মধ্যে যদি দেখি যে একটা ক্লাসরুমের মধ্যে যদি অনেক শিক্ষার্থী থাকে কিন্তু ক্লাসরুম সেই অনুপাতে যদি ক্লাসরুমটার পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা না থাকে তাহলে একটা ক্যাওস বা একটা নয়েজ বা ডিস্ট্রাকশনের সৃষ্টি হয়, যার ফলে আমরা শিক্ষাদান পদ্ধতি ব্যাহত করি। এরপরে আমরা দেখবো ইনস্টিটিউশনাল রিলেটেড ফ্যাক্টরস, যে ইনস্টিটিউশনালের কিছু ইনস্টিটিউশনের নিজস্ব কিছু রুল রেগুলেশন থাকে, যার মধ্যে যদি এক্সেসিভ কন্ট্রোল দেখা যায়, ইনস্টিটিউশনে যদি এক্সেসিভ কন্ট্রোল থাকে একজন শিক্ষকের মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে এবং তাতে যদি শিক্ষকের সেটা বার্ডেন মনে হয়,
তাহলে সেখানে একটি নেগেটিভ ইমপ্যাক্ট মানে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং টিচার অটোনমি অর্থাৎ যদি শিক্ষক নিজের মতো করে পড়াতে পারেন বা সেটিকে বাড়ে মনে না হয়, তাহলে একটি তার পজিটিভ ইমপ্যাক্ট রয়েছে শিক্ষাদানের প্রভাবের উপর। এবারে লাস্ট হচ্ছে ইনস্ট্রাকশনাল ফেসিলিটি রিলেটেড ফ্যাক্টর, যেমন ক্লাসরুম অ্যান্ড ল্যাবরেটরিজ, তার গুণমান কত এবং পরিমাণ কত, কী কী জিনিস রয়েছে। একটা সেমিনার অ্যাটেন্ড করার জন্য তার যে ইকুইপ রুম, সেই রুম আছে কিনা, অন ক্যাম্পাস ক্লিনিক, লাইব্রেরিজ অর্থাৎ যে ডিজিটাল লাইব্রেরিজ মডার্ন যুগে মডার্ন শিক্ষা ব্যবস্থায় দরকার, এবং অ্যাক্সেসিবিলিটি অফ স্পেসেস মানে এইসব ক্ষেত্রগুলোকে একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক কীভাবে অ্যাক্সেস করতে পারছেন তার উপর শিক্ষাদান পদ্ধতি নির্ভর করে। ফাইনালি কনক্লুশনে বলা যায় যে শিক্ষাদান পদ্ধতি বিভিন্ন ফ্যাক্টরের উপর, বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। তার মধ্যে গুড ফিচার্স যেমন টিচিংয়ের একজন টিচারের সাবজেক্ট নলেজ, তার শিক্ষার্থীর প্রতি ব্যবহার, তাছাড়া রেডি লার্নার্স ম্যাটার যেমন একজন শিক্ষার্থীর মানসিক এবং শারীরিক অবস্থা, তার একটি যুক্ত ডিটারমাইন্ড মনোভাব, এবং রাইট টুলস ম্যাটার, টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়াল এবং আপ টু ডেট টিচিং লার্নিং মেটেরিয়াল, তার কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ টিচিং লার্নিং মেটেরিয়াল, এবং লাস্টলি সাপোর্টিভ এনভায়রনমেন্ট ম্যাটার, যেমন একজন শিক্ষার্থী ক্লাসরুমে কতটা নিজেকে সেফ ফিল করে এবং টিচারের সঙ্গে তার কীরকম সম্পর্ক বা শিক্ষার্থীর সঙ্গে কীরকম সম্পর্ক, এই সব উপাদানগুলি একটি শিক্ষাদানের পদ্ধতির গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। থ্যাংক ইউ।